Hi everybody, 21st April 2026 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা চর্চা করব এবং সাথে সাথে বেশ কিছু জিকে প্রশ্ন উত্তরও চর্চা হবে। তো লেটস স্টার্ট। আজকের পর্বটা আমরা শুরু করব। এগেন সকলকে আরও একবার স্বাগতম জানাই দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেলে, যেখানে আমি প্রতিনিয়ত তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস নিয়ে আসছি। তো অবশ্যই প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটি দেখতে হলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। যারা একদমই নতুন আছো তাদের সকলকে বলবো, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। চলো আজকের আমরা পর্বটা শুরু করি। একদমই সরাসরি সম্পূর্ণ প্রশ্ন উত্তরে আমরা আসব। লাস্ট কয়েকদিন ধরেই আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস কিন্তু অফ ছিল। সো আমি অনেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আজকে অ্যাড করেছি। এমনিতেও এই কয়েকদিন কারেন্ট অ্যাফেয়ার্স খুব বেশি পাওয়া যায়নি, সেরকম খুব যে পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স হবে এমন কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমি পাইনি। তো এই কারণে দুটো দিন গ্যাপ ছিল। সো চলো আজকের আমাদের পর্ব শুরু করা যাক। TSS একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে সকলে ডাউনলোড করে ফেলবে আমাদের TSS একাডেমি অ্যাপ, যেখানে আমরা সমস্ত চাকরির প্রিপারেশন দিয়ে থাকি তোমাদের। ভারতের প্রথম কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে দেশের প্রথম পেট্রোগ্লিফ কনজারভেশন পার্ক গড়ে তোলার কথা ঘোষণা করা হয়েছে? পেট্রোগ্লিফ কনজারভেশন বা সংরক্ষণ পার্ক আমাদের ভারতবর্ষের যে স্থানে গড়ে তোলার কথা বলা হয়েছে সেটা কোন স্থান? চলো কমেন্ট বক্সে সকলে এটার উত্তর জানিয়ে ফেলো। ভারতের যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে দেশের প্রথম পেট্রোগ্লিফ কনজারভেশন পার্ক গড়ে তোলার কথা বলা হয়েছে সেটি হচ্ছে লাদাখ। দেখো, লাদাখ's লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা laid the foundation of for India's first petroglyph conservation park at সিন্ধুঘাট লে। তো লে লাদাখের রাজধানী লে, তার সিন্ধুঘাট বলে একটা স্থান, সেখানে সম্প্রতি পেট্রোগ্লিফ সংরক্ষণ উদ্যান উদ্বোধন করেছেন লাদাখের যিনি বর্তমান লেফটেন্যান্ট গভর্নর আছেন নবনির্বাচিত বিনয় কুমার সাক্সেনা। পেট্রোগ্লিফ হলো একটি প্রাচীন শিলালিপি যা পাথরের উপরিভাগে ছেনি দিয়ে কেটে বা ঠুকে বা ঘষে তৈরি করা হয়। কথায় বলতে গেলে পাথরের উপরে সাধারণত লেখা হয়, ছেনি দিয়ে কেটে বা ঘষে বা ঠুকে ঠুকে। একে প্রায়শই পাথরের উপর জমে থাকা কালো ও ক্ষয়প্রাপ্ত আস্তরণ উঠে গিয়ে নিচের হালকা রঙের পাথর বেরিয়ে আসে এবং এটাকে সাধারণত পেট্রোগ্লিফ বলা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ভারত সরকার প্রতি বছর কোন তারিখে সিভিল সার্ভিস দিবস পালন করে? ভারত সরকার প্রতি বছর যে তারিখে সিভিল সার্ভিস দিবস পালন করে সেটি হচ্ছে 21শে এপ্রিল। 21শে এপ্রিল। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অবজার্ভস দ্য 21st of April এভরি ইয়ার অ্যাজ সিভিল সার্ভিস ডে। তো প্রতি বছর 21শে এপ্রিল তারা সিভিল সার্ভিস ডে পালন করে ভারত সরকার। 2026 সালে হার্ভার্ড সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন কাকে পার্সন অফ দ্য ইয়ার হিসাবে ভূষিত করেছে? বলো। এক্ষেত্রে সঠিক উত্তর হবে ডিয়ার স্টুডেন্টস সায়নী গুপ্ত। বলিউড অ্যাক্টরেস সায়নী গুপ্ত নেমড পার্সন অফ দ্য ইয়ার বাই হার্ভার্ড সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন। তো ইনি হচ্ছেন একজন বলিউড অ্যাক্টরেস সায়নী গুপ্ত, তাকে সম্প্রতি সাউথ এশিয়ান হার্ভার্ড অ্যাসোসিয়েশনের দ্বারা ডিয়ার স্টুডেন্টস পার্সন অফ দ্য ইয়ারের খেতাব দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে 2026 সালে প্রথমবারের মতো আয়োজিত বোল্ডার্স ক্লাসিক গলফ টুর্নামেন্টে কে চ্যাম্পিয়ন হয়েছেন? এটা প্রথমবারের জন্য আয়োজিত হয়েছে, এটার আয়োজক হচ্ছে হায়দ্রাবাদ ছিল আয়োজক। এটা একটা গলফ টুর্নামেন্ট, নাম কি এটার নাম? বোল্ডার্স ক্লাসিক, প্রথমবারের জন্য ফার্স্ট টাইমের জন্য এটা আয়োজিত হয়েছে এবং এটা চ্যাম্পিয়ন হয়েছে শুভঙ্কর শর্মা। শুভঙ্কর শর্মা উইন্স ইনোগ্রাল
বোল্ডার্স ক্লাসিক, যেটা একটা গলফ টুর্নামেন্টের মধ্যে পড়ে। 2026 সালে প্রথম আইসিসি ওমেন্স চ্যালেঞ্জ ট্রফি কোন দেশে আয়োজিত হচ্ছে? এটাও কিন্তু একটা ইনগ্রাল ইভেন্ট, এটাও কিন্তু প্রথমবারের জন্য আয়োজিত হচ্ছে। আইসিসি ওমেন্স চ্যালেঞ্জ ট্রফি, মহিলাদের ওমেন্স চ্যালেঞ্জ ট্রফি একটা ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটাতে বিভিন্ন দেশ ভাগ নিচ্ছে, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, তারপরে নেপাল, দেন জিম্বাবুয়ে, দেন রুয়ান্ডা, হ্যাঁ, এই সমস্ত দেশ, সাথে সাথে বিভিন্ন আরও ছোট ছোট কিছু দেশ এখানে অংশগ্রহণ করবে। এই টুর্নামেন্টটা আয়োজিত হচ্ছে রুয়ান্ডা বলে একটা আফ্রিকান কান্ট্রিতে। রুয়ান্ডা টু হোস্ট ইনোগ্রাল আইসিসি ওমেন্স চ্যালেঞ্জ ট্রফি ফ্রম এপ্রিল 18। 18ই এপ্রিল থেকে এটা অলরেডি শুরু হয়ে গেছে, তো সেটা আয়োজিত হচ্ছে কোথায়? রুয়ান্ডাতে। নেক্সট কোশ্চেন, ডিজিটাল অ্যারেস্ট জালিয়াতি রুখতে সিবিআই সম্প্রতি কোন এআই চ্যাটবট চালু করেছে? সিবিআই ডিজিটাল অ্যারেস্ট, এই জিনিসটা আমাদের ভারতবর্ষে এই জালিয়াতিটা বেশ বছর খানেক ধরে খুব বেশি মাথাচাড়া দিয়েছে, খুব বেশি দেখা যাচ্ছে। কোনো একজন ব্যক্তিকে ডিজিটাল অ্যারেস্টে রেখে, ফেক ভাবে ডিজিটাল অ্যারেস্টে রেখে তাকে ডেরি স্টুডেন্ট হ্যারেস্ট করা, তার কাছ থেকে টাকা পয়সা লুট করা, হ্যাঁ, এক কথায় বলতে গেলে জালিয়াতি করা। সো এই যে ডিজিটাল অ্যারেস্ট জালিয়াতি, সেটা রুখতে সিবিআই সম্প্রতি একটা এআই চ্যাটবট চালু করেছে, যেটির নাম হচ্ছে অভয়। অপশন বি ইজ রাইট অ্যান্সার। সিবিআই টু লঞ্চ এআই চ্যাটবট অভয় টু ভেরিফাই নোটিস এইমড ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম সার্চ। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন দুটি দেশ ভারতকে হরমুজ প্রণালী সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে? হরমুজ প্রণালী খুব সিগনিফিক্যান্ট একটা জায়গা বর্তমান বিশ্বে। সেই হরমুজ প্রণালীতে আমরা দেখব কখনো আমেরিকা, কখনো ইরান, তারা ব্লকেট করছে বারবার। সেখানে কিন্তু যুদ্ধের পরিস্থিতিতে পুরো গ্লোবাল যদি আমরা দেখি যে অয়েল সাপ্লাই চেন, সেটা ডিস্টার্ব হয়ে গেছে। তো সেই কারণে সামুদ্রিক নিরাপত্তা বজায় রাখার জন্য হরমুজ প্রণালীর সামুদ্রিক নিরাপত্তা বজায়ের উদ্যোগে একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, এবং সেখানে দুটি দেশ যৌথভাবে আমাদের ভারতকে আমন্ত্রণ জানিয়েছে। সেই দেশটির নাম যুক্তরাজ্য অর্থাৎ ইউনাইটেড কিংডম ও ফ্রান্স। India invited to join UK-France Maritime Initiative for Strait of Hormuz Security। তো সেখানে তারা ভারতকে ইনভাইট করেছে। নেক্সট, সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই কার চুক্তির মেয়াদ সিনিয়র সিলেকশন কমিটির চেয়ারম্যান হিসাবে 1 বছর বৃদ্ধি করেছেন? ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন সিনিয়র, যিনি সিনিয়র যে ভারতীয় ক্রিকেট টিম আছে তার একজন সিলেক্টর আছেন। তো সেই বিসিসিআই সেই সিলেক্টরের চুক্তির মেয়াদ 1 বছর বাড়িয়েছেন। হ্যাঁ, তার নাম হচ্ছে অজিত আগারকার। অর্থাৎ অজিত আগারকার ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান চিফ সিলেক্টর, প্রধান চেয়ারম্যান, সিলেক্টর বা সিলেকশন কমিটির প্রধান চেয়ারম্যান পদে তিনি আছেন। সো বলা হচ্ছে অজিত আগারকার উইল কন্টিনিউ as chairman of the senior selection committee with the BCCI extending his contract by 1 year। তো 1 বছর বিসিসিআই তার কন্ট্রাক্টটা বাড়িয়েছে, সে কিন্তু এখনো কন্টিনিউ করবে চেয়ারম্যান হিসাবে। বিসিসিআই মানে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, এটা ভারতের সর্বোচ্চ ক্রিকেটিং গভর্নিং বডি, অ্যান্ড এটা ভারতীয় ক্রিকেট বোর্ড যারা ভারতীয় ক্রিকেটকে কন্ট্রোল করে। প্রতিষ্ঠা হয় 1928 সালে, সদর দপ্তর মুম্বাইতে। তোমরা বলো তো দেখি, বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্ট পদে কে আছে? এর বর্তমান, এক মিনিট, কি হলো, সরি একটুখানি অপেক্ষা করো তো, পেন ট্যাবটা কাজ করছে না। সরি, পেন ট্যাবটা কাজ করছে না। তোমরা কমেন্ট করো বর্তমান প্রেসিডেন্ট পদে কে আছে। হোয়াটস দিস। চলো আমরা নেক্সট কোশ্চেন্সে আসি।
ওয়েট 1 মিনিট। ওয়েট প্লিজ। সরি ফর ডিস্টারবেন্স। চলো এবারে ঠিক আছে মেবি। তো অজিত আগারকারকে রিসেন্টলি 1 বছর বাড়ানো হয়েছে তার মেয়াদ, এবং আমরা যদি দেখি বর্তমানে বিসিসিআই এর প্রেসিডেন্ট পদে কে আছেন, তিনি হচ্ছেন মিঠুন মানহাস, তাই না? চলো এরপরে প্রতি বছর কোন তারিখে বিশ্ব ঐতিহ্য দিবস পালিত হয়ে থাকে? নেক্সট কোশ্চেন্স এর উত্তরটা কমেন্ট করে ফেলো সকলে দেখি। বিশ্ব ঐতিহ্য দিবস প্রতি বছর পালন করা হয় 18ই এপ্রিল। দেখো এখান থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, ওয়ার্ল্ড হেরিটেজ ডে অলসো নোন অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল ডে অফ মনুমেন্টস অ্যান্ড সাইটস ইজ সেলিব্রেটেড অ্যানুয়ালি অন এপ্রিল 18। প্রতি বছর 18ই এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস, সাথে সাথে সেই দিবসটাকে আরেকটা নাম দেওয়া হচ্ছে, এটা যেটাকে আমরা চিনে থাকি বিশ্ব স্মৃতিসৌধ ও স্মৃতিসৌধ স্থান দিবস হিসাবে, স্মৃতিসৌধ সংরক্ষণ স্থান দিবস হিসাবে। তো সেটা পালন করা হচ্ছে 18ই এপ্রিল। চলো এই ছিল আমাদের আজকে 9টা কারেন্ট অ্যাফেয়ার্স, দুর্দান্ত কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স ছিল। এবারে আমরা কিছু জিকে প্রশ্ন উত্তর করব, একটু র্যাপিড ফায়ার করার চেষ্টা করব আজকের ক্লাসে। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করলে ডাউনলোড করে ফেলো। চলো, জিডিপি গ্রোথ রেট কি পরিমাপ করে? জিডিপি গ্রোথ রেট, জিডিপি মানে আমরা নিশ্চয়ই জানি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আর গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে হচ্ছে দেশের অভ্যন্তরীণ উৎপাদন, আর গ্রোথ রেট মানে বৃদ্ধি পাওয়া। তো দেশের উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাওয়া মানেই হচ্ছে জিডিপি গ্রোথ রেট। অলরাইট, নেক্সট হচ্ছে নিচের দেওয়া কোনটি ওড়িশার উপকূলীয় জেলা নয়? ওড়িশা রাজ্য তোমরা নিশ্চয়ই জানো এটা অবস্থিত আছে বঙ্গোপসাগর উপকূলে, আর ওড়িশার উপকূলকে সাধারণত একটা নাম দেয়া হয়, ওড়িশার উপকূলকে বলা হয় উৎকল উপকূল। তো উৎকল উপকূল, যেটাকে আমরা ওড়িশার উপকূল নামেও চিনি, সেটা ওড়িশার উপকূল অঞ্চলে বেশ কিছু জেলা আছে। তার মধ্যে যে জেলাটা ওড়িশার উপকূলীয় জেলা নয় সেটা হচ্ছে কোরাপুট জেলাটা ওড়িশার উপকূলীয় জেলা নয়। খনিজ সমৃদ্ধ এই কোরাপুট জেলাটা, দেয়ার স্টুডেন্টস, এটা ওড়িশার কোস্টাল রিজন থেকে দূরে অবস্থিত আছে। নেক্সট, এটা চেঞ্চু উপজাতি প্রধানত ভারতের কোন রাজ্যগুলির বনাঞ্চলে পাওয়া যায়? চেঞ্চু হচ্ছে ভারতের একটি উপজাতি কমিউনিটি। এটা ভারতের প্রধানত কোন রাজ্যের বনাঞ্চলগুলোতে পাওয়া যায়? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার রাজ্যের বনাঞ্চলে চেঞ্চু উপজাতিদের পাওয়া যায়। ভারতে প্রথমবার আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস কবে পালন করা হয়? মে দিবস, যেটাকে আমরা আন্তর্জাতিক শ্রমিক দিবস বলে থাকি, এটা কবে পালিত হয়? 1 মে পালন করা হয়। তো এটা ভারতবর্ষে শ্রমিকদের স্বার্থে, শ্রমিকদের কাজের নিয়ম বেঁধে দেওয়ার জন্য, কাজের টাইম বেঁধে দেওয়ার জন্য, ন্যূনতম বেতনের জন্য সাধারণত আন্তর্জাতিক শ্রমিক দিবসটা পালন করা হয়। আর এটা ভারতবর্ষে প্রথম পালন করা হয় মাদ্রাজে 1923 সালে মাদ্রাজে লেবার ইউনিয়নের একজন সদস্য এবং বর্ষিয়ান একজন কমিউনিস্ট নেতা তৎকালীন সময়ের যদি আমরা বলি, তার নাম ছিল সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার। সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার, তিনি প্রথম এটা পালন করেছিলেন। ঠিক আছে, তাহলে প্রথম কে পালন করে? সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার প্রথম পালন করেছিল আন্তর্জাতিক শ্রমিক দিবস। কোথায়? মাদ্রাজে। অলরাইট, নেক্সট, ভারতের সংখ্যালঘুদের যারা মাইনরিটি আছে তাদের স্বার্থ রক্ষার জন্য নিবেদিত অনুচ্ছেদটি হলো কোনটা? সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার্থে যে অনুচ্ছেদটি নিবেদিত সেটা হচ্ছে ধারা 29। কোন পরিবাহী রোধ, কোন পরিবাহী রোধ কিসের সমানুপাতিক? কোন একটা পরিবাহী রোধ সাধারণত সমানুপাতিক হবে ডিয়ার স্টুডেন্টস
পরিবাহীর দৈর্ঘ্যের সাথে। পরিবাহীর দৈর্ঘ্য যত বেশি হবে তত রোধও বেশি হবে, দৈর্ঘ্য যত কম হবে তত রোধ বা রেজিস্ট্যান্স তত কম হবে। নিচের কোন ফসল অক্টোবর মাসে বপন করা হয় এবং মার্চ এপ্রিল মাসে কাটা হয়? ভেবে দেখো তো, অক্টোবর মাস মানে শীতের শুরু, শীতের শুরুতে এটা বপন হচ্ছে। তো শীতের শুরুতে বপন করা হচ্ছে এবং শীত শেষ হয়ে যাওয়ার পরে গরমকালের দিকে গিয়ে বা একদমই শীতের শেষে গিয়ে এটাকে কাটা হচ্ছে। এই ফসলটা তার মানে শীতকালে, মাঝখানে যে শীতকালটা ছিল সেই শীতকালে কিন্তু চাষ করা হচ্ছে। তো সেই শীতকালের ফসলকে আমরা কি বলবো? রবি ফসল, রবি শস্য। তো এর ভিতরে আমাকে খুঁজে বার করতে হবে কোনটা রবি শস্য। অ্যান্সার হচ্ছে গম একটা রবি শস্য। এছাড়া ডাল, বিভিন্ন ধরনের যে মসুর ডাল বা ইত্যাদি, এটাও রবি শস্য। সরিষা, ঠিক আছে, সরিষা, সরিষা কি, এটাও এক ধরনের আমরা বলবো রবি শস্যের মধ্যে পড়ে। তো এগুলো সব রবি শস্য যেগুলো শীতের আগে বপন করা হয় বা শীতের মাঝে বপন করা হয় আর শীতের শেষের দিকে গিয়ে তোলা হয়। কোন দেশ 2025 সালের এপ্রিল মাসে ভয়াবহ ভূমিকম্পের শিকার হয় বা হয় এবং ভারতের অপারেশন ব্রহ্মা নামে, ভারত এখানে অপারেশন ব্রহ্মা নামে উদ্ধার ও ত্রাণ অভিযান শুরু করে? 2025 সালের এপ্রিল মাস মানে আজ থেকে 1 বছর আগে একটা জায়গাতে খুব ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, সেটা হচ্ছে মায়ানমার। মায়ানমারকে আগে আমরা বর্মা বলতাম, সেখানে অপারেশন ব্রহ্মা চালিয়েছে ভারত। ফিতাকির্মি প্রাণী জগতের কোন দলভুক্ত? ফিতাকির্মি প্রাণী জগতে সাধারণত প্লাটিহেলমিনথেসের অন্তর্ভুক্ত। অ্যানিলিডা মানে অঙ্গুরিমাল প্রাণী, যেমন কেঁচো, কেঁচো, জোঁক, এরা হচ্ছে অ্যানিলিডার মধ্যে পড়ে। পরিফেরা হচ্ছে স্পঞ্জ, স্পঞ্জ হচ্ছে একটা পরিফেরা প্রাণীর মধ্যে পড়ে। আর নিডারিয়া হচ্ছে যেমন জেলিফিশ, জেলিফিশ এক ধরনের নিডারিয়া, ঠিক আছে। প্রাদেশিক সংবিধান কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সংবিধানে যে সংবিধান রচনার জন্য যে গণপরিষদ তৈরি করা হয় তার মধ্যে বিভিন্ন কমিটি ছিল, যেমন প্রাদেশিক কমিটি, তারপরে ইউনিয়ন কমিটি বা কেন্দ্রীয় কমিটি, তারপরে পতাকা কমিটি, স্টিয়ারিং কমিটি, খসড়া কমিটি ইত্যাদি ইত্যাদি ছিল। তো তার ভিতরে প্রাদেশিক কমিটির চেয়ারম্যান ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল বা সর্দার প্যাটেল। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। তাহলে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কে ছিলেন? কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ছিলেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ছিল যিনি, তিনি হচ্ছেন ডিয়ার স্টুডেন্টস জওহরলাল নেহেরু। এছাড়া আরো কিছু কমিটি ছিল, যেমন ডিয়ার স্টুডেন্টস একটা কমিটির নাম হচ্ছে স্টিয়ারিং কমিটি। স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ছিলেন রাজেন্দ্র প্রসাদ। তারপরে বি আর আম্বেদকর খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। তো এরা বিভিন্ন কমিটির চেয়ারম্যান ছিলেন। একটা বাড়ির কাজ তাপমাত্রার এসআই একক কি? কমেন্ট বক্সে এটার উত্তর সকলে জানাবে। যারা এখনো ক্লাসে লাইক করোনি দ্রুত একটা করে লাইক করে ফেলো ক্লাসটিতে। চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নিই। লন্ডনে শেয়ার বাজারের ব্যবহৃত শেয়ার সূচকটি হলো কি? লন্ডনের শেয়ার বাজারে ব্যবহৃত শেয়ার সূচক হচ্ছে ফটসে অর্থাৎ এফটিএসি। সেন্সেক্স আমরা জানি এটা হচ্ছে বিএসি অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচককে বোঝায়। আর নিফটি হচ্ছে কি নিফটি 50, এটা হচ্ছে ডিয়ার স্টুডেন্টস ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসির সূচককে বোঝায়। এই দুটো হচ্ছে ভারতের শেয়ার মার্কেটে ইউজ হয়, সেন্সেক্স, নিফটি। পৃথিবীর অভিকর্ষজ বলের মান কত? সঠিক উত্তর হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। গৌতম বুদ্ধের গৃহত্যাগ কি নামে পরিচিত? গৌতম বুদ্ধ আমরা জানি বুদ্ধ,
তিনি 29 বছর বয়সে গৃহত্যাগ করেন। গৃহ ত্যাগ করেন বা সংসার ত্যাগ করেন। তার এই সংসার ত্যাগের ঘটনাকে আমরা বলে থাকি ডিয়ার স্টুডেন্টস মহাভিনিষ্ক্রমণ। অপশন এ ইজ রাইট অ্যান্সার। আয়তন অনুযায়ী গ্রহগুলোকে সঠিক ক্রমে সাজান। আয়তন অনুসারে আমরা যদি সৌরজগতের 8টি গ্রহকে সঠিক ক্রমে সাজাই, সব থেকে বড় গ্রহ বৃহস্পতি, তার মানে এটা প্রথমে আছে, এটা প্রথমে আছে। এখানে বড় থেকে ছোট সাজানোর কথা বলা হয়েছে, ঠিক আছে, বড় থেকে ছোট সাজানোর কথা বলা হয়েছে। তো সব থেকে বড় গ্রহ বৃহস্পতি, সো অবভিয়াসলি বড় গ্রহটা সবার আগে থাকবে বৃহস্পতি, তারপরে শনি, ইউরেনাস, নেপচুন। অপশন এ রাইট অ্যান্সার হবে। বৃহস্পতি সব থেকে বড়, তারপরে শনি সেকেন্ড লার্জেস্ট, তারপরে থার্ড হচ্ছে ইউরেনাস, ফোর্থ হচ্ছে নেপচুন, তারপরে পঞ্চম পজিশনে আসে আমাদের পৃথিবী, ঠিক আছে, পৃথিবী। আচ্ছা, তারপরে হচ্ছে পৃথিবীর পরে ডিয়ার স্টুডেন্টস শুক্র, পৃথিবী, শুক্র, তারপরে মঙ্গল, এবং লাস্ট হচ্ছে ডিয়ার স্টুডেন্টস বুধ। বুধ হচ্ছে সৌরজগতের সব থেকে ছোট গ্রহের নাম। সুভাষচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেন? সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন 1897 সালে 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি আমরা পরাক্রম দিবস পালন করে থাকি। আচ্ছা, সুভাষচন্দ্র বসুর জন্মস্থানটা একটু জেনে রাখো। জন্মস্থান ছিল ওড়িশার কটক। তার বাবার নাম ছিল জানকীনাথ বসু এবং মা প্রভাবতী দেবী। বাইজেন্টাইন স্থাপত্যের একটি প্রধান নিদর্শন হাজিয়া সোফিয়া কোথায় অবস্থিত? হাজিয়া সোফিয়া হচ্ছে একটা বাইজেন্টাইন এম্পায়ারের সময় নির্মাণ করা মসজিদের মধ্যে পড়ে। ওকে, তো এই বাইজেন্টাইন এম্পায়ারের সময় তৈরি করা মসজিদ হাজারিয়া সোফিয়া অলসো একটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, ইউনেস্কো দ্বারা স্বীকৃত। সেটা অবস্থিত আছে ইস্তানবুল, তুরস্কের ইস্তানবুলে অবস্থিত আছে। ই ইকুয়াল এমসি স্কোয়ার সমীকরণে ই সি কি প্রকাশ করে থাকে? ই মানে কি? ই মানে হচ্ছে এনার্জি, ঠিক আছে, এনার্জি। আচ্ছা, আর ইকুয়াল এম মানে হচ্ছে মাস, আর সি স্কোয়ার মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ বা ভেলোসিটি। একটা রাইট অ্যান্সার হবে এখানে। সি বলতে এখানে বোঝাচ্ছে ডিয়ার স্টুডেন্টস শূন্য মাধ্যমে আলোর বেগ, কতটা আলো শূন্য মাধ্যমে যেতে পারে। তো ই ইকুয়াল এম সি স্কোয়ার বলতে এটাই বোঝাচ্ছে। এনার্জি মানে হচ্ছে টোটাল নাম্বার অফ মাস, আর শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। নেক্সট, এটা প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার 2025-এ প্রদান করা হয়েছে নিম্নের কাকে? 2025-এ প্রবাসী ভারতীয় সম্মানটা কে পেয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে ডক্টর সৈয়দ আনোয়ার খুরশিদ। মাইকেল অ্যাঞ্জেলো একজন বিখ্যাত দ্য লাস্ট নাট্যকার, ভাস্কর নাকি খেলোয়াড়? ইতালির বিখ্যাত মাইকেল অ্যাঞ্জেলো একজন ভাস্কর, চিত্রকর ইত্যাদি ছিলেন। তো মাইকেল অ্যাঞ্জেলো অবভিয়াসলি একজন ভাস্কর, সাথে সাথে তিনি চিত্রকরও কিন্তু ছিলেন, চিত্রকরও তিনি কিন্তু ছিলেন, ঠিক আছে। সিস্টিন চ্যাপেলের যে ছাদ, সেই ছাদটা কিন্তু সেখানে বিভিন্ন তিনি ছবি এঁকেছিলেন। বাইবেলের যে কাহিনী তার উপরে বিভিন্ন ছবি তার কিন্তু এখনো আঁকা আছে। উরুগুয়ের রাজধানী হলো কি? উরুগুয়ে দক্ষিণ আমেরিকার একটা দেশ, আমরা জানি। এখানে কিন্তু প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল 1930 সালে, তাই না? সেই 1930 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ যেখানে অনুষ্ঠিত হয় এবং এটাই চ্যাম্পিয়ন হয়েছিল, সেই উরুগুয়েটা রাজধানী কোথায় অবস্থিত আছে? উরুগুয়ের রাজধানী হচ্ছে মন্টেভিডিও। কারাকাস হচ্ছে উরুগুয়েরই প্রতিবেশী একটা দেশ, বা ওই মহাদেশে, প্রতিবেশী নয়, মাফ করবে, ওই মহাদেশ, সেম মহাদেশে অবস্থিত একটা দেশ, নাম হচ্ছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা দেশের রাজধানী। আচ্ছা, বগোতা হচ্ছে ডিয়ার স্টুডেন্টস কলম্বিয়ার রাজধানী, কলম্বিয়ার রাজধানী। আর বুয়েন্স এইরেস হচ্ছে, বা এটা আর্জেন্টিনার রাজধানী। সবগুলোই দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। ওকে,
চলো, এই ছিল আজকের আমাদের ক্লাস। আই হোপ ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমার মতামত। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। টাটা, বাই।